ছাত্রছাত্রীরা 2022-এর কেমিস্ট্রি পরীক্ষা দেখো এইমাত্র সমাপ্ত হলো। আশা করছি প্রত্যেকের ভালো হয়েছে, প্রশ্ন এবছর খুবই ভালো হয়েছে এবং সাজেস্টিভ হয়েছে। যারা আমার সাজেশানটা ফলো করেছো তারা নিশ্চয়ই 100% কমন পেয়েছো, নিশ্চয়ই রেকর্ড আছে সেরকমই দেখতে পাবে। তা যাই হোক, আমি তোমাদের প্রশ্ন কেমন হয়েছে সেটা তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু আলোচনা করি, তোমরা দেখে নাও। ওকে, প্রথম দেখো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। দেখো এমসিকিউ যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। প্রথম দেখো, ইনসুলিন কি? ইনসুলিন তোমরা জানো এটা একটা প্রোটিন, সুতরাং অপশান এটা উত্তর সঠিক, প্রোটিন। ইনসুলিন হলো প্রোটিন। আচ্ছা, প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। এখন দেখো একটা প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে এরকম স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় বলে তো মনে হয় না। এটা প্রশ্নটাতে কেমন একটা লাগছে, আমার ঠিক ইয়ে হচ্ছে না। তোমরা যদি কিছু মনে করো, তোমাদের কোনো সঠিক মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, আলোক সক্রিয়তা দেখায় না কে? আলোক সক্রিয় দেখায় না একটা মাত্র অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে গ্লাইসিন। এই গ্লাইসিন একমাত্র অ্যামাইনো অ্যাসিড যেটা আলোক সক্রিয়তা দেখায় না। এটাও সাজেশনে তোমাদের ছিল। আচ্ছা, এরপর দেখো অ্যাসিটনকে গাঢ় ইস্টোসোপ সহ পাতন করলে পাওয়া যায় কি? এটাও তোমাদের সাজেশনের মধ্যে ছিল। এটা হচ্ছে তোমার মেসিটিলিন। মেসিটিলিন পাওয়া যায় এটা গাঢ় ইস্টোসোপ সহ পাতন করলে, 3 অণু জোড়া লেগে যায়। ক্লিভেনসন বিজারণের জন্য প্রয়োজনীয় বিকারক, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম HCl, এটা হচ্ছে ক্লিভেনসন বিজারণে। এই প্রশ্নটা দেখো তোমাদের যেমন হয়েছে ক্লাস 11-এর প্রশ্ন, একই প্রশ্ন রয়েছে। ফর্মালডিহাইডের অ্যামোনিয়ার বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তা কি? ফর্মালডিহাইডের অ্যামোনিয়ার বিক্রিয়ায় তৈরি হয় হেক্সামিথিলিন টেট্রামিন। এটা তোমাদের সাজেশনে আমি দিয়েছিলাম। আমি দেখো বিক্রিয়াটা একটু লিখছি। 6 ফর্মালডিহাইড প্লাস 4 NH3, এটা বিক্রিয়া করে তৈরি করে CH2 6N4 প্লাস 6H2। এই হচ্ছে তোমার হেক্সামিথিলিন টেট্রামিন, যেটা হচ্ছে তোমাদের অপশানে ছিল এইটা। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসপিরিন হলো অ্যাসিটাইল স্যালিসাইলেট। এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাজেশনে দিয়েছিলাম। জটিল যৌগে উপস্থিত ধাতব পরমাণু যে ধরনের আচরণ করে তা হলো। জটিল যৌগে ধাতব পরমাণু কীরকম আচরণ করে? এটা হচ্ছে তোমার লুইস অ্যাসিড। কারণ কি দেখো, জটিল যৌগে কি হয়, যেমন দেখো দেখাচ্ছি, তাহলে CuNH3 2+, এটা একটা জটিল যৌগ। এখানে কি হয় দেখো, কপার 2+, তাকে এই যে অ্যামোনিয়া, তাদের হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর দান করে এইভাবে যুক্ত হয়, অসমযোজী বন্ধন করে যুক্ত হয়। তা দেখো এটা তো নিঃসঙ্গ ইলেকট্রন জোর গ্রহণ করছে, তাই এটা হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্যারাম্যাগনেটিক জটিল আয়ন বা জটিল যৌগটা কোনটা? এটা দেখো এই নিকেল যেটা রয়েছে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কারণ কি এখানে নিকেল 2+ মানে 3D8, 3D8 মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। আর এটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক হয় না। এটাতেও দেখো তোমার প্যারাম্যাগনেটিক থাকে না, একমাত্রই অপশান এটাই হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। আচ্ছা, এরপর দেখো ক্ষারের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে দেখো সবচেয়ে ভালো হচ্ছে তোমার এই যে বিকারকটা রয়েছে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, এইটা হচ্ছে সবচেয়ে ভালো SN1 বিক্রিয়া করবে। ওকে, আচ্ছা, যে শর্তে অধিশোষণ প্রক্রিয়া সাম্যাবস্থায় আসে তা হলো। কোন শর্তে সাম্যাবস্থায় আসে? যখন দেখো ডেল্টা জি সমান হচ্ছে ডেল্টা H মাইনাস টি ডেল্টা এস, এটা 0 যদি হয় তাহলে সাম্যাবস্থা হবে, তার মানে H সমান টি ডেল্টা এস হবে। এইটা এই শর্তে হচ্ছে তোমার সাম্যাবস্থায় আসবে। আচ্ছা, দ্রবণে অধিশোষিত পদার্থের অধিশোষণ মাত্রা বৃদ্ধি পায়। অধিশোষণ মাত্রা বৃদ্ধি হবে কখন? যখন এই অপশান এটা দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি করা হবে। অধিশোষিত পদার্থ বেড়ে গেলে তোমার সেখানে তার অধিশোষণ মাত্রাটা বেড়ে যাবে। পরিবর্তনশীল যোজ্যতা যেসব মৌলের প্রধান বৈশিষ্ট্য। পরিবর্তনশীল কাদের দেখা যায়? দেখো ক্ষার ধাতু সবসময় যোজ্যতা 1, ক্ষারীয় মৃত্তিকাও 2, আর নিষ্ক্রিয় যোজ্যতা 0। তাই সন্ধিগত মৌল একমাত্র মৌল যাদের পরিবর্তনশীল যোজ্যতা, যেমন ধরো আয়রন +2 +3 দু রকমের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়।
আচ্ছা, এবার দেখো নিচের কোনটি কেবিআরের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হবে? এটা হচ্ছে ক্লোরিন হবে, Cl2। কারণ কি Cl2 এর জারণ ক্ষমতা ব্রোমিনের থেকে বেশি, তাই Cl2 কেবিআর এর সঙ্গে বিক্রিয়ায় ব্রোমিন গ্যাস মুক্ত করবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত হবে? এখন বিশুদ্ধ জলের মোলারিটি মানে কি মোল পার লিটার, তাই তো? পার লিটারে কত মোল আছে। এখন দেখো 1 লিটার জল মানে কি 1000 গ্রাম, 1000 গ্রাম জল মানে কত মোল জল? একে 18 দ্বারা ভাগ করো, জলের আণবিক ভর 18 দ্বারা ভাগ করলে এটা 55.55। সুতরাং 1000 গ্রাম জলে এত মোল জল আছে, তাই এটা হচ্ছে অপশন সি, এটা হবে। আচ্ছা, এরপর দেখো 3A থেকে 2B বিক্রিয়াটিতে বি এর উৎপন্ন হওয়ার হার যদি dB/dt এর সমান হয়, যখন এর বিক্রিয়া হার কত হবে? আচ্ছা, এখান থেকে দেখো আমরা রেট লিখতে পারি আর সমান কি -1/3 dA/dt সমান +1/2 dB/dt। এটা বিক্রিয়ক তাই মাইনাস, আর এটা বিক্রিয়া যেত তাই প্লাস। এবার দেখো তাহলে এটা সমান কি হবে, দুইটা উপরে চলে যাবে, অর্থাৎ -2/3 এটা হবে। ওকে, যে পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তা হলো, কোন পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। এটা তোমাদের কিন্তু আউট অফ সিলেবাস প্রশ্ন, এটা কিন্তু সিলেবাসে ছিল না। আচ্ছা, একটি ঘনকাকার ঘনশ্রেণীবিন্যাসে একক কোষের সংখ্যা যদি n হয়, তাহলে ওই ঘনশ্রেণীবিন্যাসে চতুস্থলিকে ফাঁকের সংখ্যা কত হবে? এখানে ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একক কোষের সংখ্যা দিয়েছে, কণার সংখ্যা নয়। কণার সংখ্যা দ্বিগুণ হয় চতুস্থলিকে ফাঁক। এবার ঘনকাকার ঘনশ্রেণীবিন্যাস মানে এটা হচ্ছে এফসিসি একক কোষ, এফসিসি একক কোষ। আর এফসিসি একক কোষে কণা কতগুলো হয়? এফসিসি একক কোষে কণা হচ্ছে তোমার একটা একক কোষে কণার সংখ্যা কত হয়? 4টে হয়। তাহলে n সংখ্যক একক কোষ, তাতে কণার সংখ্যা কত হবে? 4n। এতগুলো কণা রয়েছে, 4n কণা। তাহলে কণার সংখ্যা যা, তার দ্বিগুণ চতুস্থলিকীয় ফাঁক, সুতরাং এই 4n হবে, 8n হবে কণার সংখ্যা। চতুস্থলিকীয় ফাঁক তাহলে 8n হলো। আচ্ছা, এবার দেখো সল কি উদাহরণ দাও। যেসব কলয়েড সিস্টেমে বিস্তৃত দশা কঠিন আর বিস্তার মধ্যম তরল, তাকে সল বলা হয়, যেমন গোল্ড সল। রাসায়নিক অধিশোষণ আর ভৌত অধিশোষণের পার্থক্য, এটাও সাজেশনে দিয়েছিলাম, দেখো খুব ইম্পর্টেন্ট ছিল। এটা অনেক পার্থক্য আছে, তার মধ্যে ছোট্ট একটা পার্থক্য, রাসায়নিক অধিশোষণে উদ্ভূত তাপ অনেক বেশি, ভৌত অধিশোষণে উদ্ভূত তাপ অনেক কম হয়। আচ্ছা, ভরক্রিয়া সূত্র কি? স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, সক্রিয় ভর বলতে কি বোঝায়? কোনো বিক্রিয়া সিস্টেমে গৃহীত বিক্রিয়ক পদার্থের ভরের যে অংশ সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাকে বিক্রিয়কগুলি সক্রিয় ভর বলে। দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর মোলার গাঢ়ত্ব এবং গ্যাস মিশ্রণের ক্ষেত্রে আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয় সক্রিয় ভরকে। আচ্ছা, জটিল যৌগ দেখো K4FeCN6 এর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত হবে? এখানে দেখো বেশিরভাগ প্রত্যেক ছেলেমেয়ে কি করবে, এইটাই করবে, যে এখানে পটাশিয়াম +1 4টে আছে, আয়রন X ধরলাম, আর CN-টা -1 6টা, সুতরাং X2 হলো, X1 +2 হলো। এটা হচ্ছে কিন্তু জারণ সংখ্যা, এটা বেরোলো যেটা জারণ সংখ্যা, কিন্তু চেয়েছে এখানে যোজ্যতা। জারণ সংখ্যা তফাৎ আছে। যোজ্যতা কি? এখানে আয়রনের সঙ্গে যতগুলো এখানে সায়ানাইড যুক্ত আছে, কটা যুক্ত আছে? 6। তাই এখানে যোজ্যতা হচ্ছে তোমার 6। আর যোজ্যতা আবার দেখো দুরকম হয়। যদি এটা মুখ্য যোজ্যতা চায়, মুখ্য যোজ্যতা যদি চায়, মুখ্য যোজ্যতা যদি বলা হয়, তাহলে কিন্তু তোমার এখানে এটা এই যে 6টা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গৌণ যোজ্যতা। গৌণ যোজ্যতা হচ্ছে তোমার 6। আর মুখ্য যোজ্যতা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যেটা হচ্ছে তোমার জারণ সংখ্যা, এই যে +2, অর্থাৎ মুখ্য যোজ্যতা এখানে 2। আচ্ছা, মোর প্রশ্নটার মধ্যে একটু সমস্যা ছিল। মোর লবণের সংকেত, এটি কী ধরনের লবণ? মোর লবণ FeSO4 অ্যামোনিয়াম সালফেট .6H2, এটা হচ্ছে দ্বৈত বা যুগ্ম লবণ। আচ্ছা, এরপর দেখো 1 মোল ইলেকট্রনের আধান কত কুলম্ব? 1 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 96,500 কুলম্ব।
অ্যালুমিনিয়াম 3+ আয়ন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত? এখন দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এখানে কতগুলো আয়ন বলেনি। হ্যাঁ, এটা তোমরা লিখে নেবে। 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ 3 × 96,500 কুলম্ব। আর যদি এটা একটা যদি অ্যালুমিনিয়াম 3+ আয়ন দ্বারা বাহিত হয় তাহলে এত বাই অ্যাভোগাড্রো হবে। ঠিক আছে। আর যদি এটা একটা আয়ন যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে একটা আয়ন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত? একটা ইলেকট্রনের চার্জ এটা 19 ইন্টু, যেহেতু প্লাস সি আছে, ইন্টু 3, এত কুলম্ব হবে যদি একটা আয়ন হয়। এখন এখানে তোমার অ্যালুমিনিয়াম 3+ আয়ন বলেছে, কটা আয়ন বলেনি। একটা আয়ন যদি হয় এত কুলম্ব, আর 1 মোল অ্যালুমিনিয়াম হলে এত কুলম্ব। আচ্ছা, এটা হচ্ছে বি হয়ে গেল। এবার হচ্ছে আমরা পার্ট এ তে চলে যাবো। দেখো কেমিস্ট্রি পার্ট এ তে রয়েছে, দেখো কি কি প্রশ্ন সেগুলো দেখে নাও। আচ্ছা, পার্ট এ তে রয়েছে দেখো দ্রবণের স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মোলালিটি একক ব্যবহার করা হয় কেন? এখন ব্যাপারটা দেখো, স্ফুটনাঙ্ক বা হিমাঙ্ক যেটা, এটা হচ্ছে তোমার, যেহেতু এখানে উষ্ণতা চেঞ্জ হয় হিমাঙ্ক বা স্ফুটনাঙ্কতে, তাই তোমার আমরা যদি মোলারিটি ব্যবহার করি তাহলে উষ্ণতার পরিবর্তনে মোলারিটির পরিবর্তন হয়, তাই হচ্ছে মোলারিটি ব্যবহার করা যাবে না। কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভর করে না, তাই আমরা এখানে মোলালিটি ব্যবহার করতে পারবো, তাই তো। অ্যাজিওট্রপ কাকে বলে? উদাহরণ, অ্যাজিওট্রপ কি? যখন দুটো তরল মিশ্রণ একটা নির্দিষ্ট উষ্ণতায় ফোটে এবং নির্দিষ্ট উষ্ণতায় একই সংযুতিতে পাতিত হয়, তখন সেটা হচ্ছে অ্যাজিওট্রপ বলা হয়। অ্যাজিওট্রপ দেখো তোমাদের অ্যাজিওট্রপের একটা উদাহরণটা দিচ্ছি, দেখো এই যে তোমার অ্যাজিওট্রপ, দেখো অ্যাজিওট্রপ বলা হয় এই যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতা এবং চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয় এবং তরল মিশ্রণ এবং পাতন উৎপন্ন বাষ্পের সংযুতি একই হয়, তাকে অ্যাজিওট্রপ মিশ্রণ বলে। যেমন এখানে তুমি যে কোনো একটা মিশ্রণের উদাহরণ, ইথানল আর জল, ইথানল 95.6%, জল 4.4%। ওকে। আচ্ছা, এরপর দেখো ফেরিক হাইড্রক্সাইড সলের অধক্ষেপণের জন্য KCl আর পটাশিয়াম সালফেটের মধ্যে কোনটি অধিকতর কার্যকরী, কেন ব্যাখ্যা করো? ফেরিক হাইড্রক্সাইড পজিটিভ সল, তাহলে পজিটিভ সলের জন্য তোমার নেগেটিভ আয়ন কার্যকরী হবে। এখান থেকে Cl- নেগেটিভ আয়ন, আর এখান থেকে SO4 2-। এখন নেগেটিভ আয়নের যত চার্জ বেশি হবে তত বেশি কার্যকরী। এখানে যেহেতু সালফেটের 2-, তাই চার্জটা বেশি, তাই এটা বেশি কার্যকরী। আচ্ছা, সংরক্ষক কলয়েড কি উদাহরণ? সংরক্ষক কলয়েড তোমরা নিশ্চয়ই জানো, যেসব কলয়েড তোমার দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি করে সেগুলো সংরক্ষক কলয়েড। উদাহরণ যেমন হচ্ছে তোমার সংরক্ষক কলয়েড জিলেটিন ব্যবহার করা যেতে পারে। আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে? উদাহরণ, এগুলো সবই ছিল তোমাদের সাজেশনে ছিল, দেখবে। আন্তঃহ্যালোজেন যৌগ মানে কি? দুটো ভিন্ন হ্যালোজেন যখন পরস্পর বিক্রিয়া করে যৌগ তৈরি করে, তো সেটা হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ। হ্যাঁ, যেমন ধরো ICl3, এটা একটা আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন ব্যবহারের সুবিধা কি, ব্যাখ্যা করো। আন্তঃহ্যালোজেনগুলো কী হয়, সাধারণত হ্যালোজেন যৌগের থেকে একটু বেশি সক্রিয় হয়। হ্যাঁ, তাই আন্তঃহ্যালোজেন যৌগ তোমার অনেক বেশি কাজে লাগে। এটা হচ্ছে তোমার বিক্রিয়া করতে সুবিধা হয়, কোনো কিছু তৈরি করতে। দ্বিলবণ আর জটিল লবণের মধ্যে পার্থক্য তোমরা পারবে এটা। দ্বিলবণ আর জটিল লবণের পার্থক্য দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমাদের বইয়েই রয়েছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একাধিক সরল লবণের সমন্বয়ে গঠিত হয়, আর জটিল লবণ একাধিক সরল লবণের সমন্বয়ে বা অন্য কোনো পদ্ধতিতে জটিল লবণ গঠিত হয়। কেবলমাত্র কঠিন অবস্থাতে অস্তিত্ব আছে, কঠিন অবস্থা এবং জলীয় উভয় মাধ্যমে এটার অস্তিত্ব আছে। এটা একটা ভালো একটা তোমার এইগুলো। আর আয়নি ভবনটাও ইম্পর্টেন্ট। দ্রবণের সম্পূর্ণ আয়নিত হয়ে উপাদান আয়নসমূহ উৎপন্ন করে। আর এখানে দ্রবণের সম্পূর্ণরূপে আয়নিত হয় না, তবে আয়নি ভবনের ফলে জটিল ক্যাটায়ন জটিল অ্যানায়ন উৎপন্ন হয়। ওকে, এই হচ্ছে তোমার করলে হবে দুটো। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য, মৌলিক পার্থক্য। এটা মৌলিক পার্থক্যের মধ্যে দেখো এটার গঠনটা করবে। এখানে নিউক্লিওসাইডের মধ্যে একটা পেন্টোজ সুগার আছে আর হচ্ছে একটা ক্ষারক থাকে। আর এখানে কি পেন্টোজ সুগার, ক্ষারক এবং একটা ফসফরিক অ্যাসিড থাকে।
নিউ দেখো নিউক্লিওটাইডটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডের মনোমার, কিন্তু নিউক্লিওসাইডটা মনোমার নয়। ডি গ্লুকোজের গঠন সংকেত এবং ডি কথাটির তাৎপর্য কী? ডি গ্লুকোজ দেখো আমাদের সংকেত যখন লিখতে হবে আমরা এইরকমভাবে লিখব, ওপরে সিএইচও আর নিচে CH2OH। এবারে তোমার এইচ, এরপরে OH এইচ এইচ, OH OH এইচ OH, এই হচ্ছে তোমার ডি গ্লুকোজ। ডি কথার অর্থ কি? ডি কথার অর্থ হচ্ছে ডেক্সট্রোরেরি। এটা ডি কথার অর্থ হচ্ছে ডেক্সট্রোরেরি অর্থাৎ দক্ষিণাবর্তী। এই হচ্ছে তোমার। আচ্ছা, এবার দেখো তোমার 3-এর দাগে যেটা রয়েছে, 1 মিনিট। আচ্ছা, তোমাদের অঙ্কগুলো দেখো, আমি একটু দেখিয়ে দিই। তোমাদের যে অঙ্কগুলো পড়েছে সেই অঙ্কগুলো একটু মিলিয়ে নাও। আমি দেখো করে রেখেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, একটি কঠিন ধাতুর পারমাণবিক ভর ব্র্যাকেটে ভাঙানো দেওয়া আছে। দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাসিক দেওয়া, এই ধাতুর একক কোষে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ব্যাসার্ধ আর ঘনত্ব। আচ্ছা, এটা দেখো, যেহেতু তোমার পারমাণবিক ভর m দেওয়া আছে, দেহকেন্দ্রিক চাই z সমান 2 আর বাহুর দৈর্ঘ্য a সমান দেওয়া আছে পিকোমিটার, সেটাকে সেমিকোণ নিলাম। রো সমান z ইন্টু m বাই n ইন্টু a কিউব, 2 ইন্টু 52, আর nটা অ্যাভোগাড্রো সংখ্যা, আর এর জায়গায় এটা বসিয়ে দিলাম। এখান থেকে দেখো এত গ্রাম পার সেমিকিউব পেয়ে গেলাম। আর দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা জানি 4r সমান √3a, তাহলে ব্যাসার্ধ r সমান √3a বাই 4, √3 ইন্টু a বাই 4 সমান এত পিকোমিটার। ওকে। আচ্ছা, অভিস্রবণ চাপ বলতে কি বোঝো? হাইপারটনিক দ্রবণ, এগুলো তোমরা পারবে, বইয়ের মধ্যেই রয়েছে। যে অঙ্কটা রয়েছে দেখো, এত গ্রাম একটি জৈব তরলে এত গ্রাম অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের এত উন্নয়ন হয়, তাহলে আণবিক ওজন এত হলে মোলার হিমাঙ্ক অবনমন ধ্রুবকের মান কত হবে? দেখো এই অঙ্কটা একটু দেখে নাও। ডেল্টা টিভি সমান কেভি ইন্টু এম, কেভি এম হচ্ছে W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। এখানে W1 দেখো দেওয়া আছে 87.99, W2 0.9 গ্রাম, আর ডেল্টা টিভি হচ্ছে তোমার 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এত কেলভিন। মলিকুলার ওয়েট 103 দেওয়া আছে। তাহলে কেভি সমান কি? এখান থেকে দেখো কেভি সমান এই দুটো ওপরে চলে যাচ্ছে, এর সঙ্গে গুণ হয়ে এটা নিচে চলে আসছে। এবার যে যার মানগুলো বসিয়ে দিলে দেখো 2.517 কেলভিন কেজি মোলির মাস হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত করো। দেখো 3টে সূত্র আছে, তোমাদের সাথে বই তোমরা পেয়ে যাবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো ভ্যান টপের যে 3টে সূত্র রয়েছে তড়িৎ রসায়নের জন্য, দেখো ভ্যান টপের যে 3টে সূত্র আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার হাইপারটনিক দ্রবণটাও পড়েছিল। হাইপারটনিক অর্ধবেদ্য পর্দারা পৃথকীকৃত দুটি দ্রবণের যার অভিস্রবণ চাপ বেশি, সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটনিক বলা হয়। আর এই যে তোমার ভ্যান টপের সূত্রাবলী, তোমার প্রথম সূত্র তোমার কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার ঘনত্বের সমানুপাতিক, পাই সমানুপাতিক C। আর দ্বিতীয় পাই সমানুপাতিক T। আর 3 নম্বর সূত্রটা কি বলে? যে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষক কঠিন দ্রাবক পৃথকভাবে দ্রবীভূত করলে দ্রবণগুলির মান প্রত্যেকটা ক্ষেত্রে সমান হবে। আচ্ছা, এরপর দেখো যে অঙ্কটা রয়েছে, ড্যানিয়েল কোষের যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা দেখে নাও। এখানে বিক্রিয়া দেওয়া আছে আর প্রমাণ বিজান বিভব দেওয়া আছে, তাহলে সাম্য ধ্রুবক কত হবে? আমরা দেখো এই বিক্রিয়াটা থেকে প্রথমে E0 সেল বের করলাম। E0 ক্যাথোড মানে অ্যানোড। ক্যাথোডটা যেহেতু বিজারণটা যে কপার 2 থেকে কপার হচ্ছে, আর এই জারণটা জিঙ্ক থেকে Zn 2+। এটা হচ্ছে মানগুলো দেওয়া, বসিয়ে দিয়ে 1.1411 পেলাম। এবার দেখো আমরা জানি লগ কে সমান NF E0 সেল বাই 2.303 RT হচ্ছে ফর্মুলা। এবার দেখো যে যার মানগুলো আমরা বসিয়ে দিলাম।
এন এর মান 2, যেহেতু এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। F96,500, E0 হচ্ছে 1.1, আর এটা 2.303, আর এর মান 8.314, এটা 298 কেলভিন বলে এত হলো। এবার কে সমান 10 টু দি পাওয়ার হয়ে যাবে, লগ কে সমান এত, 10 টু দি পাওয়ার এত সমান এত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, ড্যানিয়েল কোষে দেখো রোধ, আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক, এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সম্পর্কটা রয়েছে, দেখো এই হচ্ছে তোমার সম্পর্কটা। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা সমান পরীক্ষালব্ধ পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক, মানে পরিবাহিতা কাপ্পা সমান 1/r ইন্টু কোষ ধ্রুবক। এই যে তোমার এইখানটা এই আপেক্ষিক পরিবাহিতা সমান 1/r ইন্টু এটা কোষ ধ্রুবক, ঠিক আছে। এই হচ্ছে তোমার এদের মধ্যে সম্পর্কটা। আর যেটা দ্রবণের মোলার পরিবাহিতার আপেক্ষিক পরিবাহিতার যে সম্পর্ক নির্ণয় বলেছে, দেখো এটা হচ্ছে তোমার মোলার পরিবাহিতার আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। এই হচ্ছে তোমার সম্পর্কটা, মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক নির্ণয়। আমি ডিটেলস আর এটা বলছি না, তোমরা দেখে নাও। ল্যামডা এম মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা। আচ্ছা, এবার দেখো রাসায়নিক বিক্রিয়া ক্রম বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট এবছর সাজেশনে তোমাদের বলেছিলাম, এটা পড়বে। আর এরপরে দেখো যে অঙ্কটা রয়েছে, বিয়োজন 30% বিয়োজন হতে 40 মিনিট সময় লাগে, তাহলে অর্ধ জীবনকাল কত হবে? দেখো আমরা প্রথমে কেটা বের করে নেবো, সাম্যধ্রুবক কে। ওকে, সাম্যধ্রুবক দেখো কেটা বের করছি। আচ্ছা, কেটা সমান কত হচ্ছে দেখো 2.303/t log A0/a। তাহলে 30% সম্পূর্ণ হয়ে গেছে, মানে এ হচ্ছে 70 আর উপরে 100, আর টি এর মান 40 বসে দিলাম। তাহলে কাপ্পা হচ্ছে তোমার এত কি, এই টি হাফ সমান 0.693/k, এত বাই কে এর জায়গায় এটা বসে দিলাম, এত পেয়ে গেলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো শূন্যক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক, এটা তোমরা জানো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর এটা হচ্ছে হার সমীকরণ সমকালিত, এটা হচ্ছে তোমার বইয়ে আছে, পাবে। স্টার্চের স্বর্ণ সংখ্যা 20 বলতে কি বোঝায়, এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে। অধিশোষণ পৃষ্ঠতলের ঘটনা ব্যাখ্যা করো, অধিশোষণ যে পৃষ্ঠতলের ঘটনা এটা ব্যাখ্যা করতে হবে, এটা তোমাদের বই পেয়ে যাবে। আলোকীয় সমবায়তা কি, এটা হচ্ছে যখন একটা যৌগের মধ্যে দিয়ে আলোকবর্তিত সমতল সমৃদ্ধ আলো গেলে যদি আলোর তলটা কোন একদিকে পরিবর্তন হয়, যে যৌগগুলো আলোর তলকে পরিবর্তন করে তারা হচ্ছে আলোকীয় সমবায়ব। আলোকীয় সমবায়বের উদাহরণ দেখো, আমি ধরো উদাহরণ একটা দেখাচ্ছি, ডিএল এর একটা উদাহরণ দিচ্ছি। দেখো COOH এটা হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার ডি টার্টারিক অ্যাসিড। আর এটা যদি মিরর ইমেজ নাও তাহলে তৈরি হবে এল টার্টারিক অ্যাসিড, OH এটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড, এল টার্টারিক অ্যাসিড। ওকে, DRL। আচ্ছা, এরপর দেখো অর্গানিক পার্টে লুকাস বিকারক কি, এটা তোমরা জানো, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, হ্যাঁ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর তার সঙ্গে গাঢ় HCl, এটা হচ্ছে তোমার লুকাস বিকারক। এটার সাহায্যে 1 ডিগ্রি 3 ডিগ্রি করে পার্থক্য, এটা তোমাদের সাজেশনের মধ্যে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট ছিল। 3 ডিগ্রির মধ্যে দিয়ে এটা দিলে সঙ্গে সঙ্গে সাদা দেখে তৈরি হবে, 2 ডিগ্রিতে 5-7 মিনিট সময় লাগবে, 1 ডিগ্রিতে হবে না। আচ্ছা, উদাহরণসহ সমীকরণ, উইলিয়ামসন সংশ্লেষণ খুব ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের সাজেশনে, একদম খুব মারাত্মক ইম্পর্টেন্ট বলেছিলাম। রাইমার্টিম্যান বেনজয়েন কন্ডেনসেশন, তিনটেই খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া বলেছিলাম, আর তিনটেই তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, নিচের পরিবর্তনগুলির প্রয়োজনীয় বিকারক, এটা হচ্ছে পার্কিন বিক্রিয়া, এখানে তোমার কি দিতে হবে, সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যানাইডাইড, আর তার সঙ্গে দিতে হবে সোডিয়াম অ্যাসিটেট। এই এটা থেকে এটা করার জন্য হাইড্রক্সিলামিন দিতে হবে, NH2OH হাইড্রক্সিলামিন, তার সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট দিতে পারো।
এগুলো দেখো সবই তোমাদের সাজেশনের মধ্যে ছিল। এটা হচ্ছে স্টিফেন পদ্ধতি। এটা কি দিতে হবে, 1 নম্বরে SnCl2 তার সঙ্গে গাঢ় HCl, আর 2 নম্বরে দেবে H2O হিট। এটা স্টিফেন পদ্ধতি। এগুলো সবই কিন্তু তোমাদের সাজেশনের মধ্যে ছিল। আমরা যারা হচ্ছে আমার সাজেশনটা দেখোনি এখনো দেখে নিতে পারো। এটা হফম্যান অবনমন দিতে হবে কি Br2 তার সঙ্গে KOH। ওকে, আচ্ছা, এটা থেকে এটা করার জন্য আমাদের প্রথমে দেখো অ্যামোনিয়া দিয়ে হিট করলে হবে, বা আমি আরেকটা বলছি SOCl2 দিয়ে দেবে প্রথমে, তারপরে অ্যামোনিয়া। ওকে, বা অ্যামোনিয়া দিয়ে হিট করলেও শুধু হবে। এটা থেকে এটা করার জন্য দেখো এটা হচ্ছে তোমার অ্যালডল বিক্রিয়া হয়েছে, দুটো অ্যাসিডের জোড়া লেগেছে। এখানে ব্যারাইটা দিলে সবচেয়ে ভালো হবে, BaOH এর হোল 3, BH এর হোল 2, অথবা NaOH বা KOH দিলেও হবে। একটি প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত করবে, সমীকরণ সহ উদাহরণ দাও। প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণের জন্য দেখো সবচেয়ে বেটার হবে হচ্ছে তোমার আমরা যদি দেখো কার্বিল অ্যামিন বিক্রিয়া করি, এটার সঙ্গে আমরা নিলাম ক্লোরোফর্ম আর KOH দিলে কি হবে, RNH2 হবে, সরি RNC, এটা RNC হবে, তার সঙ্গে তৈরি হবে KCl আর জল, এটা 3KOH হবে, 3KCl, আর এখানে তোমার জল তৈরি হবে 2H2 না 3H2। এই হচ্ছে তোমার বিক্রিয়া। এইটা যেটা তৈরি হবে এটা RNC, এটা অ্যালকিল আইসোসায়ানাইড, এটা দুর্গন্ধযুক্ত। এটার সাহায্যে আমরা ওই প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করব। এবার দেখো নাইট্রোবেনজিনকে অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণে বিজারিত করলে কি হবে। এটা হচ্ছে দেখো 3 রকম মাধ্যমে করলে 3 রকম হবে। আমি তোমাদের বইটা থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। দেখো নাইট্রোবেনজিনকে বিজারণটা, এটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে পরপর রয়েছে। দেখো এই যে অ্যাসিড মাধ্যমে বিজারণ, অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে এটা NH2 হয়ে যাবে, অ্যানিলিন হবে। প্রশম মাধ্যমে বিজারণ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল না, প্রশম মাধ্যমে বিজারণ করলে এটা ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন হবে। আর ক্ষারীয় মাধ্যমে বিজারণ যদি করা হয় তাহলে এটা প্রথমে দেখো এটা জিঙ্ক চূর্ণ আর মিথানলীয় NH দিলে এটা অ্যাজোবেনজিন হবে, এটা জিঙ্ক চূর্ণ জলীয় NH দিলে এটা হচ্ছে হাইড্রোজোবেনজিন হবে। ওকে, এই হচ্ছে তোমার 3টে, বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, এরপর দেখো বিক্রিয়ার আণবিকতা বলতে কি বোঝো। একটি প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণের সমকালিত রূপটি প্রতিষ্ঠা করো। দেখো এগুলো সবই তোমার সিলেবাসে ছিল, এই সাজেশনে ছিল, খুব ইম্পর্টেন্ট। কোনো বিক্রিয়া হার ধ্রুবক এবং অর্ধায়ুর সংজ্ঞা, এগুলো সংজ্ঞা এবং প্রত্যেকের একক, তাহলে এগুলো নিশ্চয়ই সবই তোমার বইয়ের মধ্যে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো অর্গানিক পার্টটা একটু বলে দিই। এগুলো সবই সাজেশনের মধ্যে আছে। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে বুঝতেই পারছো, এটা রাইমার-টিমন বিক্রিয়া। এখানে কি তৈরি হবে, CCl4 যে দেওয়া আছে, ফলে OH, এটা COONA। এবার এটার মধ্যে যখন অ্যাসিড দেবে ওটা COOH হয়ে যাবে, এটা COOH আর এটা OH, স্যালিসাইলিক অ্যাসিড হলো। এটা দেখো অ্যাসিডের মধ্যে গাঢ় স্টিরোসবুর দিয়ে তাপ দিলে এটা হচ্ছে 3টে অ্যাসিডের জোড়া লেগে যাবে, মেসিটিলিন তৈরি হবে। এটা হচ্ছে তোমাদের এতেও পড়েছিল, MCQ এটাও পড়েছে। এই হচ্ছে তোমার মেসিটিলিন তৈরি হবে। এটা দেখো কোলবেস স্মিথ বিক্রিয়া, এটা তোমার তৈরি হবে OH আর এখানে COONA। ওকে, এটা হচ্ছে হান্সডিগার বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট ছিল, সাজেস্টিভ ছিল। এটা থেকে তৈরি হবে Br। ওকে, আচ্ছা, এটার মধ্যে দেখো NOH দিলে এটা 2 অণু জোড়া লাগবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যালডল তৈরি হবে, CHOH আর হচ্ছে CH2 CHO, 2 অণু জোড়া লেগে যাবে, অ্যালডল হবে। আচ্ছা, এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এটা হচ্ছে বিজারিত হবে, এটা CH3 CH2 NH2 হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো এটা ক্রোমিল ক্লোরাইড ইটার বিক্রিয়া, এটা সবই তোমাদের ইম্পর্টেন্ট। দেখো এগুলো সবই তোমাদের দেওয়া ছিল। ওকে, এটা হচ্ছে CHO হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো এটা ক্যানিজারো বিক্রিয়া, যেটা ক্রস ক্যানিজারো। এখানে দেখো এটা হচ্ছে বিজারিত হবে, C6H5 CH2OH, এটা বিজারিত হবে আর এটা জারিত হবে, HCOONA।
আচ্ছা এইটা দেখো, এইটা আমি একটু দেখাই তোমাদের। এটা যা দিয়েছে তার থেকে কিন্তু এটা হওয়ার কথা নয়, তবে এটাই হচ্ছে মেন প্রোডাক্ট হয়। তাও আমি এটা দেখাচ্ছি। দেখো এটা একটু অন্যরকম আছে। 1 মিনিট একটু তোমরা ওয়েট করো, আমি দেখাচ্ছি এটা। আচ্ছা এইখানটা দেখো, এই যে এটা ইটার বিক্রিয়া দেখো, এখানে CrO2 Cl2 কার্বন ডাইঅক্সাইড দ্রাবক দিলে কিন্তু এইটা হয় অন্তর্বর্তী যৌগ, জল দিলে তবে এটা হয়। ফলে দেখো এখানে তোমাদের এইটা লিখবে না এইটা লিখবে সেটা কিন্তু তোমাদের এখানে বিষয়টা, এইটা যা দিয়েছে তাতে কিন্তু এইটা হওয়ার কথা অন্তর্বর্তী যৌগ, জল দিলে তবে এটা হওয়ার কথা। এটা জল যেহেতু দেয়নি এখানে, তবে এটা দিলেও তোমাদের নাম্বার আশা করি দিয়ে দেওয়া হবে। এরপর দেখো একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এমন একটা অ্যাসিড দেখো যেখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, অ্যালডিহাইড। তাই এটার মধ্যে যদি আমরা টোলেন্স বিকারক দিই, তাহলে কী হবে, সিলভারের অদক্ষেপ তৈরি হবে, সিলভারের কালো বা ধূসর অদক্ষেপ হবে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে হবে না। হয়ে গেল পার্থক্য। ফেনল আর বেনজাইল অ্যালকোহল দেখো, এগুলো সবই তোমাদের সাজেশানে দেওয়া ছিল, তোমরা নিশ্চয়ই এগুলো ফলো করেছো যারা নিয়েছো। ফেনলের মধ্যে আমরা যদি ফেরিক ক্লোরাইড দিই তাহলে কী হবে, সেখান থেকে বেগুনি বর্ণ তৈরি হবে, বেগুনি বর্ণের একটা যৌগ তৈরি হবে, জটিল যৌগ, কিন্তু বেনজাইল অ্যালকোহলে হবে না। এটা থেকে এটা কীভাবে করবে, এটা হচ্ছে আমরা KMnO4 ক্ষারীয় KMnO4 দিয়ে দাও, KMnO4 আর KOH বা NOH, আর লাস্টে হচ্ছে H3O+, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় স্টোসেট দিলেও হবে। আচ্ছা এটা কীভাবে করবে দেখো, O2 থেকে O3 করার জন্য এটা নিঃশব্দ তড়িৎক্ষরণ করতে হবে, নিঃশব্দ তড়িৎক্ষরণ করলে এটা তৈরি হবে। আমি তোমাদের বইটা দেখাচ্ছি, দেখো নিঃশব্দ তড়িৎক্ষরণ। দেখো এই হচ্ছে তোমার ওজনের প্রস্তুতি। এটা দেখো তোমাদের দাগ দেওয়া ছিল এবং সাইজ টিপ ছিল, ওজন থেকে এই অক্সিজেন থেকে ওজন প্রস্তুতি। এটা ওজনাইজার যন্ত্রে করতে হবে, নিঃশব্দ তড়িৎক্ষরণ করলে এখান থেকে এটা তৈরি হবে, সেটা এইটা তোমাদের লিখতে হবে। আচ্ছা HCl থেকে Cl2, এটার জন্য তোমরা KMnO4 দিয়ে দিতে পারো, HCl এর মধ্যে KMnO4 দিতে পারো, অথবা তুমি এই বিক্রিয়াটাও করতে পারো। দেখো আমি দুটো বিক্রিয়া দেখাচ্ছি, MnO2 আর HCl দিলে এখান থেকে Cl2 তৈরি হবে, অথবা KMnO4 এর সঙ্গে HCl দিলেও Cl2 তৈরি হবে। ঠিক আছে, যে কোনো একটা তোমরা দিয়ে দিতে পারবে, বা আরও অনেক বিক্রিয়া রয়েছে দেখো এখানটায়, এই যে তোমার এখানে বিক্রিয়া আছে। অথবা এই ডিকন পদ্ধতি দেখো, HCl এর সঙ্গে O2 মিশিয়ে তুমি এটা তৈরি করতে পারবে Cl2, অনেকগুলো রয়েছে, যে কোনো একটা তোমার দিলে হবে। আচ্ছা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অতিরিক্ত কপার সালফেটের বিক্রিয়ায় কী হবে, অ্যামোনিয়ামের সঙ্গে অতিরিক্ত কপার দেখো দিলে তোমার কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, একটা নীল বর্ণের জটিল যৌগ তৈরি হবে। আমি বিক্রিয়াটা দেখো দেখাচ্ছি। আচ্ছা এই যে তোমার বিক্রিয়াটা দেখো, এটাও দেখো বইয়ে দাগ দেওয়া আছে, ইম্পর্টেন্ট বুঝতেই পারছো। এই যে কপার সালফেট অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে যৌগিত হয়ে গিয়ে দেখো টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, এটাকে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বলা হয়, গাঢ় নীল বর্ণের জটিল যৌগ তৈরি হবে। আচ্ছা এরপর দেখো H2SO এবং KI দ্রবণে ওজোন গ্যাস চালনা করা হচ্ছে। H2SO এবং KI দ্রবণে যদি ওজোন গ্যাস চালনা করা হয় কী হবে, আমি তোমাদের ডাইরেক্ট বই থেকেই দেখাচ্ছি। দেখো ওজোন গ্যাসের বিক্রিয়াটা, দেখো এখানটা রয়েছে এই যে KI এর সঙ্গে ওজনের বিক্রিয়া, এখান থেকে I2 তৈরি হবে,
Ka এর সঙ্গে ওজনের বিক্রিয়ায় তৈরি হবে I2। আচ্ছা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণে NaCl দিয়ে উত্তপ্ত করলে কি হবে? একটু আগেই তোমার দেখাচ্ছিলাম, এই তোমার ক্লোরিনের এখানটা ছিল, ক্লোরিন প্রস্তুতির বিক্রিয়াতেই রয়েছে। দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ, এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণে আমরা NaCl চালনা করছি, অর্থাৎ এই ক্লোরিনের যে প্রস্তুতি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গাঢ় স্টোরেজের মধ্যে NaCl যোগ করা আছে, এটা তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে ক্লোরিন গ্যাস তৈরি হবে। ওকে, তো আশা করছি তোমাদের পুরো সিলেবাসটা পুরো কোশ্চেন পেপারটা অ্যান্সার দেখিয়ে দিলাম। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন খুবই ভালো লেগেছে এবং খুবই সাজেস্টিভ। তোমরা আমার সাজেশানগুলো দেখলেই বুঝতে হবে, সেখানে কিন্তু ম্যাক্সিমামটাই কমন আছে। ওকে, সুতরাং তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। কেমন লাগলো তোমাদের প্রশ্নটা। আর তোমরা দেখো, বলে দিই তোমাদের, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, যে কোনো কেমিস্ট্রি বিষয় রিলেটেড আমাকে তোমরা জানতে পারবে। ওকে।